চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আজ আমরা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক মানে ফেডারেল রিজার্ভের এক বেশ বিতর্কিত ইতিহাস নিয়ে কথা বলবো। আচ্ছা, তো এই আলোচনার একদম মূল যে প্রশ্নটা সেটা দিয়েই শুরু করা যাক। দেখুন, ফেডারেল রিজার্ভের ঠিকানা কিন্তু ওয়াশিংটন ডিসি, মানে একদম ক্ষমতার প্রাণকেন্দ্রে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি আসলেই যুক্তরাষ্ট্র সরকারের কোনো অংশ? যে সূত্র ধরে আমরা এগোচ্ছি সেখানে বলা হচ্ছে যে এই নামটা মানে ফেডারেল রিজার্ভ এটা নাকি ইচ্ছে করেই রাখা হয়েছিল, একটা কৌশল। ভাবুন, ১৯১৩ সালে ফেডারেল রিজার্ভ আইন পাশ হওয়ারও আগে এই নামটা ঠিক করে ফেলা হয়, যাতে সাধারণ আমেরিকানরা মনে করে যে ব্যাংকটা তাদের ভালোর জন্যই কাজ করবে। তো তাহলে আসল প্রশ্নটা দাঁড়ায় কি? কিভাবে একটা ব্যক্তিগত প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কংগ্রেস, এমনকি আদালতের থেকেও বেশি ক্ষমতাধর হয়ে উঠল? এই ক্ষমতার খেলাটা বুঝতে হলে একটা খুব পুরনো নীতি দেখতে হবে। ঋণ গ্রহীতা ঋণদাতার দাস। আর যেহেতু ফেড সরকারের সবচেয়ে বড় ঋণদাতা, তাই বলা যায় যে একরকমভাবে সরকারকেই নিয়ন্ত্রণ করে এই প্রতিষ্ঠানটি। এবার একটা বেশ মজার দিকে নজর দেয়া যাক। এই বিশ্লেষণ বলছে আধুনিক ব্যাংকারদের শেকড় নাকি লুকিয়ে আছে হাজার হাজার বছর আগের মানি চেঞ্জারদের মধ্যে। গল্পটা শুরু হচ্ছে প্রাচীন জেরুজালেম থেকে। সেখানে মন্দিরের মুদ্রার উপর নাকি তাদের একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল। আর বলা হয় যিশু থেকে শুরু করে রোমান সম্রাট পর্যন্ত যেই তাদের ক্ষমতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তার সাথেই এদের সংঘাত বেঁধেছে। আচ্ছা, চলুন এখন দেখি এই পুরো ব্যাপারটা কিভাবে আজকের পরিচিত ব্যাংকিং সিস্টেমে রূপ নিল। আর এর শুরুটা হয়েছিল মধ্যযুগের স্বর্ণকারদের হাত ধরে। এই স্বর্ণকাররাই কিন্তু একটা ধারণার জন্ম দেয় যা আজকের আধুনিক ব্যাংকিং ব্যবস্থার একেবারে ভিত্তি তৈরি করে দিয়েছে। প্রক্রিয়াটা ছিল খুবই সাধারণ কিন্তু দারুণ কাজের। তারা দেখল যে বেশিরভাগ মানুষই তাদের জমা রাখার সোনা তুলে নিচ্ছে না। তো তারা কি করল? তাদের কাছে যে পরিমাণ সোনা আছে তার থেকে অনেক বেশি কাগজের রসিদ সুদে ধার দিতে শুরু করল। মানে বলতে গেলে প্রায় শূন্য থেকে টাকা তৈরি করা শুরু হলো। এরপর এই ব্যাংকিং মডেলটা চলে আসে আমেরিকায়। কিন্তু সেখানে শুরুতেই এটা বেশ বড় বাধার মুখে পড়ে। তবে বলা হয় এক গোপন ষড়যন্ত্রের মাধ্যমে এর ভবিষ্যৎ পাকা করা হয়। আসলে আমেরিকায় একটা ব্যক্তিগত কেন্দ্রীয় ব্যাংক তৈরির প্রথম দিকের চেষ্টাগুলো সফল হয়নি। সাধারণ মানুষ আর রাজনৈতিক ব্যক্তিত্বদের তীব্র বিরোধিতার কারণে সেগুলো সব ভেস্তে যায়। এরপর সূত্র অনুযায়ী একটা নতুন কৌশল নেওয়া হলো। পরিকল্পনাটা ছিল এমন: প্রথমে একটা সংকট তৈরি করা হবে, তারপর সেই সংকটের সমাধান হিসেবে একটা প্রস্তাব দেয়া হবে, আর সবশেষে সেই সুযোগে দরকারি আইনটা পাশ করিয়ে নেওয়া হবে। জেকেল আইল্যান্ডের সেই গোপন বৈঠকেই ফেডারেল রিজার্ভের চূড়ান্ত নকশাটা তৈরি হয়েছিল। আর এর মূল উদ্দেশ্যই ছিল এমন একটা ব্যবস্থা বানানো যা দেখতে সরকারি মনে হলেও এর আসল মালিকানা আর নিয়ন্ত্রণ থাকবে বেসরকারি হাতে। এই কাহিনী অনুসারে প্রথমে আয়কর আইনকে বৈধ করা হয়। কেন? যাতে সরকার যে নতুন কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেবে তার সুদ জনগণের কাছ থেকে আয়করের মাধ্যমে আদায় করতে পারে। একটা পাকাপোক্ত ব্যবস্থা আর কি। তো মূল কথা হলো, এই ব্যবস্থাটা একবার চালু হওয়ার পর একে চ্যালেঞ্জ করাটা প্রায় অসম্ভব হয়ে গেল কেন? এর কারণ হিসাবে একটা বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থার কথা বলা হয়। যেমন ধরুন, ঋণের জন্য সরকারের এর ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়া। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এটা বোঝানো যে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ফেড অপরিহার্য। আবার এর গঠন এত জটিল যে বেশিরভাগ রাজনৈতিকই এটা বুঝতে বা চ্যালেঞ্জ করতে পারেন না। আর সবশেষে আছে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে এর বিশ্বব্যাপী প্রভাব। সবকিছু মিলিয়ে এই সিস্টেমটাকে রাজনৈতিকভাবে প্রায় অজেয় করে তুলেছে। চলুন এবার এই গল্পের শেষ অংশে যাওয়া যাক। এই যে ১০০ বছরেরও বেশি পুরনো একটা ব্যবস্থা, এর চূড়ান্ত পরিণতিটা আখির কী হলো? আর ফলাফলটা বেশ চমকে দেওয়ার মতো। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ $৩৮ ট্রিলিয়ন গিয়ে ঠেকবে। আর এটা হলে যুক্তরাষ্ট্র হবে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় ঋণগ্রস্ত দেশ। সবশেষে এই বিশ্লেষণটা ক্ষমতার আসল প্রকৃতি নিয়ে আমাদের ভাবার জন্য একটা বেশ জোরালো প্রশ্ন রেখে যায়।